অতীতের স্মৃতি। 1891 সালে বরাহনগরে মঠের স্মৃতি স্বামী বিরজানন্দজির নিজের লেখা, স্বামী শ্রদ্ধানন্দ রচিত অতীতের স্মৃতি গ্রন্থে থেকে প্রথম অংশ। মঠ বরাহনগরে পরামানিক ঘাট রোডে টাকির মুন্সিদের ঠাকুরবাড়ির পশ্চাৎ অর্থাৎ পশ্চিম ভাগের ভগ্ন জীর্ণ বাড়ির ওপর তলার ভিতরে অংশ ছিল। রাস্তার ওপর একটা দরজা দিয়ে ঢুকে একটু খোলা জমি পার হলে সিঁড়ি দিয়ে উঠে কাঠের রেলিং ও থামওয়ালা বারান্দার দক্ষিণ দিকের সামনের বড় ঘরটায় আমি যাবার আগে ভাড়া ছিল, পরে এমনই খোলা পড়ে থাকত। ভিতরের মঠের অংশ বাহির রাস্তা হতে দেখা যেত না, খুব নির্জন ছিল। এখন সমস্ত বাড়ি ভূমিসাৎ হয়েছে, বাহিরের অংশটি ছাড়া। ভিতরের মঠের অংশের কোনো ফটো পাওয়া যায় না। পিছনের দিকে শাকসবজির বাগান, সজনে গাছ, একটি বেল গাছ ও কয়েকটি নারিকেল ও আমের গাছ ছিল। একটি পুষ্করিণীও ছিল। বাগানে শাকসবজির বড় বিশেষ কিছু হতো না। ডেঙ্গো ডাঁটা, দু চারটে কুমড়ো, শশা, কলা ইত্যাদি। এক উড়ে মালি ছিল, তাকে কেলো বলে ডাকত। তরকারি কিছু না থাকলে শশী মহারাজ মাঝে মাঝে বাগানে ঢুকে ডেঙ্গো, কুমড়ো শাক, সজনে ডাঁটা বা পাতা, ফুল যা পেতেন নিমেষের মধ্যে ছিঁড়ে বটি দিয়ে কেটে নিয়ে আসতেন। আর কেলো উড়ে মালি অকথ্য ভাষায় আরে আরে কি করো কি করো, ওসব খা দিল, নিও না নিও না বলে পিছু পিছু তাড়া করত। কখনো গাল পাড়ত, চেঁচাতো, কিন্তু শশী মহারাজ কিছুই ভ্রুক্ষেপ করতেন না। উপরে গো ভরে আপনার মনে চলে আসতেন। এই নিয়ে সকলে মিলে খুব হাসি ফুর্তি হতো। যা হোক, মঠের সকলের সঙ্গে কেলো মালির বেশ প্রীতির ভাব ছিল। যখন সুবিধা হতো তাকে প্রসাদ মিষ্টান্নাদি দেওয়া হতো। নিচের তলাটার ভিতর বাড়ির দিকে বহুকালের আবর্জনায় ও জঙ্গলে এমন ভরে গেছিল যে তা শিয়ালের ও সাপের বাসা হয়ে দাঁড়িয়েছিল। কেউ ভয়ে সেদিকে যেত না। প্রবাদ আছে, বহুকাল পূর্বে টাকির দুর্দান্ত জমিদারদের আমলে সেখানে কত নরহত্যা হয়েছে। সেজন্য ওকে ভূতের বাড়ি বলতো ও কেউ ভাড়া নিত না। মঠের এরা তাই 10 টাকায় ভাড়া পেয়েছিলেন। ওপরতলার সিঁড়ি দিয়ে উঠে বাম দিকে কালী তাপস্বীর ঘর, পরে ছোট ধাপ দিয়ে উঠে ও নেমে ভিতরের দিকে পূজার জোগাড়ের ঘর, যার মধ্যে মেঝেতে একটি 1 হাত বাই 1 হাত পরিমিত চৌকো মাটির হোমকুণ্ড ছিল। তার ভেতর দিয়ে ঠাকুর ঘরে যেতে হতো। দালান ঘর দিয়ে সোজা গিয়ে সামনে রান্নাঘর, বাম হাতে লম্বা হল ঘর, যাকে দানাদের ঘর বলা হতো। তারপরে পাশে খাবার ও মুখ হাত পা ধোবার ঘর, তারপর একটু অন্ধকার গলি পার হয়ে প্রস্রাব ও শৌচের জায়গা, নিচে সিঁড়ি নেমে বাগানের ভেতর দিয়ে পুকুরে যাবার পথ। হলঘরের দেওয়ালে নানা দেবদেবীর অবতারে ও ক্রুশবিদ্ধ যিশুর ছবি টাঙানো ছিল। ঠাকুর ঘরে
ধুনো দিয়ে সেগুলির সম্মুখে শশী মহারাজ সন্ধ্যার সময় এক হাতে ধুনুচিতে ধুনো জেলে ও অপর হাতে আরেকটি আলো নিয়ে জয় গুরুদেব শ্রী গুরুদেব বলে ধুনো দেখিয়ে ফিরতেন। আমি মঠে যোগ দেবার পর শশী মহারাজ আমাকে এই কাজটি করতে দিয়েছিলেন। হলঘরের একধারে একটি কাঠের তক্তপোষের ওপর খানিকটায় সংস্কৃত, বাংলা ও কিছু ইংরেজি বই ওপর সারি করে রাখা ছিল। বাকিটায় বায়া তবলা, মৃদঙ্গ, খোল, করতাল থাকত। কাছের দেওয়ালে পেরেক টাঙানো তানপুরা। হলঘরই সাধুদের শয়নঘর ছিল। দর্শক ও ভক্তেরা এলে বসে কথাবার্তা হতো, পরন্তু উহা সব কাজেই ব্যবহার হতো। বিছানার মধ্যে মাদুর ও একটি করে ছোট বালিশ এক একজনের সারি সারি পাতা থাকত। আগন্তুকদের জন্য বা অন্যত্র বিছাবার জন্য দুই চারখানি মাদুর ছিল, বা তারা মেঝেতেই বসতেন। ঠাকুর ঘরে মাঝখানে ঠাকুরের বিছানা, ভূমির ওপর মাদুর, গদি, বালিশ, চাদর দিয়ে করা ছিল ও ঠাকুরের ফটো ছিল। বিছানার পাদদেশে ঠাকুরের অস্থির তাম্রকৌটা ও পাদুকা চৌকিতে রাখা ছিল। কোষাকুষি ও তাম্রকুণ্ডের সামনে বসে শশী মহারাজ নিত্য পূজাদি করিতেন। শশী মহারাজের সন্ধ্যায় আরতি করা একটি অপূর্ব ব্যাপার ও দেখবার জিনিস ছিল। যখন তিনি ধূপ, ধুনা, খোল, করতাল বাদ্যের মধ্যে আরতির শেষ ভাগে চামর ব্যজন করতে করতে ভাবে উন্মত্ত হয়ে জয় গুরুদেব, শ্রী গুরুদেব বলে ভীষণ হুঙ্কার দিয়ে তালে তালে উদ্দাম নৃত্য করে একদিক থেকে অন্য দিক পর্যন্ত নেচে নেচে ঘুরে ফিরতেন, তখন সকলের মধ্যে কি এক অপূর্ব ভক্তিভাবের আবেশ হতো, তা কথায় প্রকাশ করা যায় না। সমস্ত বাড়িটা মনে হতো যেন কাঁপছে। তার উজ্জ্বল গৌড়বর্ণ মুখমণ্ডল দিয়ে যেন রক্ত ফুটে বেরুচ্ছে। চেহারা যেন সাক্ষাৎ অগ্নিস্বরূপ। সে হুঙ্কার ও নৃত্য যেন আর থামে না। যে খোল বাজাতো তার হাত আর যেন চলে না। দর্শকেরা পাশে ঠাকুরের ভাড়ার ঘর হতে তাঁর সঙ্গে সমস্বরে জয় গুরুদেব, শ্রী গুরুদেব উচ্চারণ করতে করতে আবেগে নৃত্য করতেন। পরে সকলে ভূমিষ্ঠ প্রণাম করে গুরুগীতা হতে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জলশলাকয়া চক্ষুর্মৃতং येन তস্मै শ্রী গুরবে নমঃ ইত্যাদি কয়েকটি শ্লোক ও শেষে পূজনীয় স্বামী অভেদানন্দজি বিরচিত একটি স্তবের শেষ অংশ নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি আবৃত্তি করতেন ও জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলে শেষ করতেন। প্রথম প্রথম শ্রী শ্রী কাশীর বিশ্বনাথের আরতির ভজ শিব ওঙ্কার ইত্যাদি স্তবটি সকলে সুরে করে খোল করতাল সহকারে গাইতেন। চামর ব্যজনের সময় থেকে জয় গুরুদেব, শ্রী গুরুদেব বলে মাতামাতি হতো। তখন মঠে এক রাধুনী ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো চাকর ছিল না। একজন ভারী গঙ্গা হতে রাঁধবার ও খাবার জল মাটির কলসির বাঁকে করে এনে দিত। শশী মহারাজ ঠাকুরের সেবার ও পূজার জোগাড়ের সমস্ত কাজ, বাজার করা, ঝাঁট দেওয়া, রান্নার তরকারি কোটা, ঠাকুরের ভোগের বাসন মাজা, পুকুর হতে মুখ হাত পা ধোয়ার জল তোলা, তেল বাতি করা প্রায় একাই সেরে নিতেন।
অন্যেরা কিছু কিছু তাতে সাহায্য করতেন। আমি মঠে গিয়ে এইসব কাজে যতটা পারতুম ভোর থেকে রাত্রে শোয়া পর্যন্ত দিন রাত করতুম। যথা ভোরে উঠে পুষ্পচয়ন, গঙ্গার ধারে একটা বাগানে যেতুম। সেখানে মালি একদিন জিজ্ঞাসা করলে, তুমি মাসে কত করে পাও? কিছু পাই না বলতে সে আশ্চর্য হয়ে গেল। সমস্ত মঠ আমি নিচের সিঁড়ি পর্যন্ত ঝাঁট দেওয়া, পূজার জোগাড় করা, গঙ্গা স্নান করে এসে চন্দন ঘষা, পুষ্পপাত্রে ফুল, বিল্বপত্র, তুলসী, অর্ঘাদি সাজানো, ফল কাটা, পান সাজা, পঞ্চপ্রদীপ তৈরি করা, তেলবাতি তৈরি করা, ঠাকুরের তামাক সাজা, ভোগের বাসন মাজা, খাবার জায়গা করা ও পরে ধোয়া, সকলের জন্য তামাক সাজা, পুকুর থেকে ওপরে মুখ হাত পা ধোয়ার ও শৌচাদির জন্য জল আনা, রাত্রে সকলের মশারি খাটানো, রুটি বেলা ইত্যাদি কাজ করতুম। এইসব সেবা করতে খুব আনন্দ হতো। কেউ তুই কি করে এত করবি বলে কাজে সহায়তা করতে এলে তার হাত থেকে জোর করে কাজ কেড়ে নিতুম। কোনো কাজ যথা বাসন মাজা, জল তোলা তাঁরা পরে করবেন বলে আমায় করতে না দিলে, তাঁরা দুপুরবেলা খাবার পর বিশ্রাম করতে গেলে চুপি চুপি সেই সব কাজ সেরে রাখতুম। মঠের সন্ন্যাসীগণ অনেক সময় ধ্যান জপ, শাস্ত্রপাঠ, আলোচনা, সঙ্গীত ও ভজন করতেন। কখনো একলা, কখনো 5 জনে মিলে। তারক মহারাজ কখনো কখনো বায়াটা নিয়ে আপনার ভাবে একলা গাইতেন ও নাচতেন। তার গলা খুব মিষ্টি ছিল। পাড়ার লোকেরা তখন মঠের বিরুদ্ধে ছিল ও নানা মিছে অপবাদ রটনা করত। যখন সাধুরা গঙ্গা স্নান করতে যেতেন, দুষ্টু ছেলেরা বক দেখাতো ও বলতো, ওরে সব রাজহংস যাচ্ছে, আর প্যাঁক প্যাঁক করত। সারদা মহারাজ বাহিরের দিকের নিচের স্যাঁতস্যাঁতে ঘরে কয়েক মাস নির্জনে দরজায় খিল দিয়ে মৌনী হয়ে সাধন ভজন করেছিলেন, একটি কলা ও জলমাত্র খেয়ে। তাকে কচ্ছিৎ কখনো দেখতে পাওয়া যেত। দক্ষ মহারাজ তখন পাগল হননি, খুব সংস্কৃত পড়তেন ও তর্ক বিচার করতেন এবং সুমিষ্ট কণ্ঠে স্তোত্র পাঠ করতেন। খুব মিশুক মিষ্ট স্বভাবের লোক ছিলেন। পরে তীর্থাদি ভ্রমণ করে পশ্চিম থেকে যোগেন মহারাজ, কালী মহারাজ ও শরৎ মহারাজ মঠে ফিরে এলেন। কালী মহারাজ এলাহাবাদে ঝুঁসিতে অনেক দিন ধরে ছিলেন ও মাধুকরী করতেন। তিনি আসবার সময় এলাহাবাদের বসন্ত বলে একটি 17-18 বছরের ছেলেকে এনেছিলেন, ব্রহ্মচারী হবে বলে। কালী মহারাজ অধিকাংশ সময় দরজায় খিল দিয়ে সংস্কৃত চর্চা ও বেদান্ত গ্রন্থাদি পাঠ করতেন। বসন্তেরও ওই দিকে খুব ঝোঁক ছিল। ও তার কাছে লঘু কৌমুদী ব্যাকরণ পড়ত। শশী মহারাজ এসব পছন্দ করতেন না। ঠাকুরের সেবায় একটু ত্রুটি হলে তাকে তিরস্কার করতেন। বসন্ত বড় অভিমানী ছিল। তার বড় প্রাণে লাগতো যদি কারো কাছে কিছু বলতো না। এইরূপ বোধহয় 3-4 মাস থাকবার পর
বসন্ত হঠাৎ একদিন অদৃশ্য হয়। সেই অবধি তার আর কোনো খবর পাওয়া যায়নি। যদিও তার সম্ভ্রান্ত ও সঙ্গতিসম্পন্ন আত্মীয়রা তার জন্য অনেক খোঁজ খবর করেছিলেন। সে তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল। কালী মহারাজ ক্ষুণ্ণ হয়ে মঠ থেকে দাক্ষিণাত্যাদি স্থানে তীর্থ ভ্রমণে চলে গেলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।